আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি মোট 11টি ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। ক্লাসটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সেই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ব্যবহারগুলো আপনারা সহজেই আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষায় যথাযথভাবে লিখে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আজকের ক্লাসটি 2024 সালের এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য বিশেষ একটি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটা শুরু করার আগে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সদস্য হয়ে যান, যাতে আপনারা আমার দেওয়া ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে যে 1 নম্বরে আমরা আলোচনা করব, সেই ফ্রেজটি হচ্ছে হোয়াট ইফ। এর অর্থ হলো কি যে হবে, কি যে ঘটবে, অর্থাৎ কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে ব্যবহৃত হয়। আমরা কোন সময় কি যে হবে, কি যে ঘটবে কখন বলি? যখন কোনো বিষয় সম্পর্কে দুশ্চিন্তা করি, তখন কিন্তু আমরা এই ধরনের কথা বলে থাকি। ঠিক ইংরেজিতেও যখন কোনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। হোয়াট ইফের স্ট্রাকচারটা খুব সিম্পল। প্রথমে হোয়াট ইফ হবে, তারপর সাবজেক্ট, এক্সটেনশন এবং বাক্যের শেষে কী থাকবে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। দেখুন এখানে কিন্তু কি রয়েছে? হোয়াট ইফ, এবং বাক্যের শেষে কী থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। দেখুন একটা এক্সাম্পল, আই অ্যাম নট টেকিং মাই আমব্রেলা। আমি ছাতা নিচ্ছি না। ড্যাশ ইট রেইনস। তাহলে হোয়াট ইফ ইট রেইনস। দেখুন বাক্যের শুরুতে গেপ রয়েছে, বাক্যের শেষে কী রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে বুঝতে হবে যে আমি ছাতা না নিলে হয়তোবা বৃষ্টি আসলে আমার কী হতে পারে? সমস্যা হতে পারে। তাই এটার অর্থটা হবে আই এম নট টেকিং মাই আমব্রেলা। আমি ছাতা নিচ্ছি না। হোয়াট ইফ ইট রেইনস। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? বৃষ্টি হলে কী যে হবে বা কী যে ঘটবে, এরকম কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তারপর আরেকটা অর্থে ব্যবহার হয়, সেটা হলো প্রস্তাব দিতেও কিন্তু এই হোয়াট ইফটা ব্যবহৃত হয়। তখন অর্থটা হবে হোয়াট ইফ অর্থ হবে কেমন হয়। যেমন আই লাইক টু ডেকোরেট মাই অফিস। আমি আমার অফিসটাকে সাজাতে চাই। ড্যাশ আই চেঞ্জ দ্য কালার। আমি যদি রঙটাকে পরিবর্তন করি তাহলে কেমন হয়? দেখুন এটা কিন্তু প্রস্তাব করা বোঝালো। স্ট্রাকচারটা কিন্তু দেখুন বাক্যের শুরুতে গেপ এবং বাক্যের শেষে কী দেওয়া রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে এখানে আমাকে হোয়াট ইফ আনতে হবে, কারণ এখানে প্রস্তাবনা করা বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইফ দুইভাবে ব্যবহার হয়। একটা হলো ভবিষ্যতে বা কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করার ক্ষেত্রে, আর একটা হলো প্রস্তাব দিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় ফ্রেজের আলোচনা করব অ্যাজ সুন এজ এর ব্যবহার। এর অর্থ হলো সাথে সাথে বা যে মাত্র। এই দুটি অর্থে কিন্তু ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ অ্যাজ সুন এজ যখন ব্যবহার হয় তখন দুটি কাজ পাশাপাশি হয়ে থাকে। স্ট্রাকচারটা হলো বাক্যের শুরুতে গেপ থাকতে পারে, তারপর একটি সেন্টেন্স কমা থাকবে এবং তারপর আর একটি সেন্টেন্স থাকবে। দেখুন আমি একটা উদাহরণ দিয়েছি, আই রিচড ইন দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। তাহলে আমি স্টেশনে পৌঁছা মাত্রই বা পৌঁছার সাথে সাথেই দ্য ট্রেন লেফট, ট্রেন চলে গেল। দুটি কাজ কিন্তু পাশাপাশি হলো। এটা পজিটিভ একটা বাক্য হওয়ার কারণে আমরা কি নিয়ে আসলাম? অ্যাজ সুন অ্যাজ। অথবা অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যত দ্রুত। তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর গেপ থাকবে, তারপর একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ বা আদার্স থাকবে। যেমন প্লিজ রিটার্ন দ্য বুক পসিবল। দয়া করে বইটা ফেরত দিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তার মানে আমরা যখন দেখব যে বাক্যে অবজেক্টের পরে গেপ রয়েছে, তারপর একটি অ্যাডজেক্টিভ রয়েছে, তখন অ্যাজ সুন অ্যাজ আনতে হবে। আর যখন বাক্যের শুরুতে গেপ এবং দুটি সেন্টেন্স পাশাপাশি রয়েছে এবং বাক্যের মাঝখানে গেপ রয়েছে, তখন বুঝতে হবে সেখানেও কিন্তু অ্যাজ সুন অ্যাজ বসতে পারে। এবার আমরা 3 নম্বরে আলোচনা করব। 3 নম্বর ফ্রেজ নিয়ে আলোচনা করব। 3 নম্বর ফ্রেজটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এর অর্থ হলো এটাই উপযুক্ত সময়। কোনো কাজ সময় মতো করতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটা হলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, তারপর টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হতে পারে। যেমন
করাপশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। ইট হ্যাজ টু স্টপ ইট। দেখুন এখানে গেপ রয়েছে, তারপর এটা টু প্লাস ভার্ব রয়েছে, তার মানে এখানে আমাকে লিখতে হবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। যে দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা, এটাই উপযুক্ত সময় এটা বন্ধ করা। দ্বিতীয় স্ট্রাকচার হলো দেখুন ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট। যদি গেপের পরে দেখুন সাবজেক্ট লেখা আছে এবং V2 প্লাস এক্সটেনশন, তখনও বুঝতে হবে যে এই গেপে আমাকে ইট ইজ হাই টাইম লিখতে হবে। এক্সাম্পলটা ফলো করুন। দেখুন করাপশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। উই স্টপড ইট। এবার দেখুন শুরুতে একটা গ্যাপ রয়েছে, তারপর সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স রয়েছে, তাহলে এখানে কিন্তু আমাকে কী লিখতে হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এভাবে বুঝে বুঝে পড়লে আপনারা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের কোনো ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড সঠিকভাবে আনসার করতে পারবেন। তারপর নাম্বার 4, নো সোনার হ্যাড, তারপর দেন, স্কেয়ার্সলি হ্যাড। দেখুন স্কেয়ারলি হ্যাড, তারপর বাক্যের মাঝখানে থাকবে হোয়েন অথবা বিফোর। হার্ডলি হ্যাড থাকলে হোয়েন অথবা বিফোর। এদের অর্থ হলো যেতে না যেতেই, করতে না করতে, অর্থাৎ দুটি কাজ যখন পাশাপাশি হবে তখন কিন্তু এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। এগুলো কোরিলেটিভ, অর্থাৎ জোড়া জোড়ায় কিন্তু ব্যবহৃত হয়। যেমন হোয়েন বিফোর থাকলে অবশ্যই স্কেয়ার্সলি অথবা হার্ডলি ব্যবহার করতে হবে। আর যদি দেন থাকে এবং দুটি ক্লোজ যদি থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের আগে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে কী হবে, নো সোনার হবে। তাহলে উদাহরণগুলো আসুন দেখে নিই। এবার স্ট্রাকচারটা দেখুন। নো সোনার বা স্কেয়ার্সলি, হার্ডলি, হ্যাড প্লাস V3 থাকবে, তারপর বাক্যের মাঝখানে কি থাকবে, হয়তো দেন থাকবে, নাহলে হোয়েন থাকবে, না হলে কি থাকবে, বিফোর থাকবে। তারপর অবশ্যই পরবর্তী বাক্যটা কী হবে, পাস্ট টেন্সে হবে। তখন বাক্যের শুরুতে হোয়েন থাকলে নো সোনার হবে না, তখন স্কেয়ার্সলি বা হার্ডলি হবে। আর দেন থাকলে নো সোনার হবে। এবার উদাহরণটা দেখুন। হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দেখুন এখানে কি রয়েছে, দেন রয়েছে, তার মানে এখানে আবার দেখতে পাচ্ছি এখানে হ্যাড রয়েছে। তার মানে নো সোনার হ্যাডের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে আমাকে ফলো করতে হবে। দেন থাকার কারণে চোখ বন্ধ করে আপনারা কী লিখে দেবেন, এখানে নো সোনার হ্যাডটা কিন্তু আপনাকে বসাতে হবে। আবার এখানে দেখুন হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন বা বিফোর দ্য ট্রেন লেফট। আমরা স্টেশনে পৌঁছাতে পৌঁছতে ট্রেনটি চলে গেল। দেখুন এখানে কি রয়েছে, হোয়েন অথবা বিফোর রয়েছে। তাহলে এখানে কিন্তু আর নো সোনার হ্যাড লেখা যাবে না, এখানে আপনাকে হার্ডলি অথবা স্কেয়ার্সলি লিখলে কিন্তু বাক্যটা কী হয়ে যাবে, অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসটা হচ্ছে, নেক্সট ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসগুলো হচ্ছে অ্যাজ লং অ্যাজ পর্যন্ত, আনটিল যতক্ষণ না, টিল পর্যন্ত। স্ট্রাকচার দেখুন, সেন্টেন্স, তারপর একটি গ্যাপ, তারপর আর একটা সেন্টেন্স, এভাবে কিন্তু আসতে পারে। দেখুন অ্যাজ লং অ্যাজ, টিল এর পর অ্যাফার্মেটিভ নেগেটিভ উভয় সেন্টেন্স হতে পারে, তবে আনটিলের পর সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। তো অ্যাজ লং অ্যাজ এবং টিলের পর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু আনটিল যেহেতু নিজেই নেগেটিভ, সেক্ষেত্রে আপনাকে সবসময় কী করতে হবে, এই অ্যাফার্মেটিভ বাক্যটা ব্যবহার করতে হবে। তো এক্সাম্পলটা ফলো করুন। দেখুন ওয়েট হেয়ার আই ডোন্ট কাম ব্যাক। এখানে অপেক্ষা করুন যতক্ষণ না আমি ফিরে আসি। তাহলে এখানে কিন্তু অ্যাজ লং অ্যাজ অথবা টিল ব্যবহার করা যাবে, এখানে কিন্তু কোনোভাবে আনটিল ব্যবহার করা যাবে না, কারণ এখানে কি রয়েছে, এখানে দেখুন এখানে কী রয়েছে, নেগেটিভ ডোন্ট রয়েছে। ডোন্ট থাকলে কখনোই এই আনটিল ব্যবহার করা যাবে না। এবার দেখুন ওয়েট হেয়ার আই কাম ব্যাক, এখানে কিন্তু আমরা সবগুলোই ব্যবহার করতে পারবো। ওয়েট হেয়ার, টিল আই কাম ব্যাক, অ্যাজ লং অ্যাজ কাম ব্যাক, আনটিল আই কাম ব্যাক। কিন্তু ডোন্ট থাকলে আপনাকে একটু লক্ষ্য করে ভালোভাবে বুঝে বুঝেই কিন্তু এই খিলনিতে গ্যাপটা ফিল আপ করতে হবে, কারণ আনটিলের পরে কখনোই ডোন্ট বসে না, কারণ আনটিল নিজেই হলো নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব 4 নম্বরে ইটের ব্যবহার। ইট দুইভাবে ব্যবহৃত হয়। নাম্বার এতে আমরা দিতে পারছি ইটের অর্থ সিঙ্গুলার, ইটের অর্থ হলো এটি, ইটের অর্থ হলো এটি সিঙ্গুলার নাউন তথা শিশু, প্রাণী, বস্তুর প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয়, এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু এর অর্থ প্রকাশ করে এটি। দেখুন আমরা একটা উদাহরণ দিয়েছি, আই হ্যাভ আ পেন ইজ রেড। আমার একটি কলম আছে, ইট ইজ রেড। এই
পেনটাকে ইন্ডিকেট করার জন্য এখানে আমরা কী ব্যবহার করলাম? ইট ব্যবহার করলাম। আবার দ্বিতীয়ভাবে যেটা ব্যবহার হয় সেটা হলো ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইট এর কোনো অর্থ থাকে না। সেক্ষেত্রে দেখুন সময়, দিন, মাস, দূরত্ব, আবহাওয়া, স্রোত, তাপমাত্রা, ক্লোজকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। ড্যাশ ইজ ফ্রাইডে হোয়েন আই গো টু মস্ক। দেখুন ইট ইজ ফ্রাইডে হবে। এটা ক্লোজ নির্দেশ করার জন্য দেখুন ইট ইজ ইউ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। ইট ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, এটা সেই কলম যেটা আমি চাই। দেখুন ক্লোজ এবং এই ফ্রাইডে বা সময় দ্রুত হওয়ার ক্ষেত্রে অর্থাৎ ইম্পার্সোনাল ভার্বগুলোকে ইন্ডিকেট করতে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট বসে বা প্রিপারেটরি ইট বসে। এর কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ থাকে না। নাম্বার 7-এ আমরা আলোচনা করব আনলেস, যদি না। ইফ, ইন কেস, প্রোভাইডেড, দ্যাট অর্থ হলো যদি। এগুলো কখন বসে? শর্ত বোঝাতে ব্যবহার হয়। এদের স্ট্রাকচারটা হলো দেখুন, বাক্যের শুরুতে গ্যাপ থাকবে, তারপর সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, এভাবে থাকতে পারে গ্যাপটা। অথবা প্রিন্সিপাল ক্লোজ এবং বাক্যের মাঝখানে গ্যাপ, তারপর সাবঅর্ডিনেট ক্লোজ। এক্সাম্পলটা দেখুন, হি ইজ নট ট্যালেন্টেড। হি ইজ নট ট্যালেন্টেড, সে মেধাবী নয়। দেখুন হে মেধাবী নয়, তারপর ফুল স্টপ রয়েছে। এরপরে কিন্তু একটা ক্লোজ দেখতে পাচ্ছি, হি ডাজেন্ট রিড অ্যাটেন্টিভলি, সে ভালোভাবে পড়ে না। হি উইল ফেল, সে ফেল করবে। দেখুন বাক্যটা কিন্তু অসম্পূর্ণ মনে হচ্ছে। আমরা যদি এখানে একটি অ্যাডভার্ব বসাই তাহলে কিন্তু বাক্যটাকে ভালোভাবে অর্থ প্রকাশ করবে। দেখুন এখানে একটা সেন্টেন্স রয়েছে আর এখানে একটা সেন্টেন্স রয়েছে, সাবঅর্ডিনেট ক্লোজ, এবং পরেরটা হলো কি? পরেরটা হলো প্রিন্সিপাল ক্লোজ। যদি বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে প্রথম ক্লোজটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ, দ্বিতীয়টা হবে প্রিন্সিপাল ক্লোজ। এরকম তাহলে আমাকে ইফ অথবা আনলেস অথবা উইথ ব্যবহার করতে হবে। যেহেতু নট রয়েছে এখানে, তাহলে আমাকে আনলেস ব্যবহার করা যাবে না। এখানে কী ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। তাহলে ইফ হি ডাজেন্ট রিড অ্যাটেন্টিভলি হি উইল ফেল, সে যদি ভালোভাবে পড়াশোনা না করে তাহলে সে ফেল করবে। নেক্সট হলো লেস্ট। লেস্টের ব্যবহার। লেস্ট অর্থ হলো নইলে বা পাছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা বোঝাতে লেস্ট বসে। স্ট্রাকচার হলো ঠিক ভার্বের পরে গ্যাপ থাকবে, তারপর একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, তারপর সাবজেক্টের পরে কী থাকবে? শুট। দেখবেন যদি ভার্বের পরে গ্যাপ থাকে এবং তারপর সাবজেক্টের পরে শুট অথবা মাইট থাকে তাহলে অবশ্যই এখানে কী ব্যবহার করতে হবে? তখন লেস্ট ব্যবহার করতে হবে। যেমন দেখুন আমি একটা উদাহরণ ফলো করি। রিমা রিডস অ্যাটেন্টিভলি, রিমা মনোযোগ সহকারে পড়ে। শি শুড মাইট ফেল ইন দ্য এক্সাম, সে মনোযোগ সহকারে পড়ে নইলে সে পরীক্ষায় ফেল করতে পারে। দেখুন দুটি ভার্বের প্লাস ভার্বের পর কিন্তু সাবজেক্টের আগে গ্যাপ রয়েছে এবং সাবজেক্টের পরে কী রয়েছে? শুড এবং মাইট রয়েছে। তার মানে আমাকে কী লিখতে হবে? এখানে লেস্ট লিখতে হবে। এভাবে মনে রাখবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু মনে রাখলে কিন্তু আপনারা ভালোভাবে লিখে আসতে পারবেন। তারপর নেক্সট ইম্পর্টেন্ট হলো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অর্থ হলো যাতে। এটা কিন্তু উদ্দেশ্য বোঝাতে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়। স্ট্রাকচার হলো প্রেজেন্ট অথবা পাস্ট, অর্থাৎ এগুলো বাক্যের মাঝখানে ব্যবহার হয়। কোনো বাক্যের কখনোই বাক্যের শুরুতে ব্যবহার হতে পারে না, সবসময় বাক্যের কোথাও হবে? মাঝখানে ব্যবহৃত হবে। দেখুন প্রেজেন্ট অথবা পাস্ট, তারপর বাক্যের মাঝখানে কী থাকবে? সো দ্যাট থাকবে। দেখুন যদি এটা প্রেজেন্ট থাকে, যদি প্রেজেন্ট থাকে দেখুন প্রেজেন্টের পরে কী হবে? এখানে মি অথবা ক্যান হবে সাবজেক্টের পর। আর পাস্ট থাকলে মাইট অথবা কুড হবে। অর্থাৎ সো দ্যাটের আগের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ কী হবে? প্রেজেন্ট হবে, অর্থাৎ মি অথবা সাবজেক্টের পর ক্যান ব্যবহার করতে হবে। আর যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাটের প্রথম অংশ পাস্ট হয় তাহলে পরের অংশ পাস্ট লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট লিখে তারপর এখানে কী লিখতে হবে? এই মাইট অথবা কুড লিখতে হবে। তাহলে স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট পাস্ট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর সাবজেক্ট মে অথবা ক্যান, মাইট অথবা কুড, প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এবার একটু ফলো করুন। শি রিডস অ্যাটেন্টিভলি, শি ক্যান অবটেইন এ প্লাস, সে মনোযোগ সহকারে পড়ে, সে এ প্লাস পেতে পারে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রেজেন্ট, এখানেও কী হয়েছে? প্রেজেন্ট হয়েছে। আবার উই লার্নড ইংলিশ, উই কুড কমিউনিকেট উইথ আদার্স ওয়েল, আমরা ইংরেজি শিখেছিলাম
ইংলিশ শিখেছিলাম যাতে আমরা কী করতে পারি, অন্যের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি। তাহলে এখানে কী রয়েছে দেখুন, উই লার্নড, এখানে আমরা কী ব্যবহার করেছি, কোড ব্যবহার করেছি। দেখুন প্রেজেন্ট ছিল, এখানে প্রেজেন্ট, পাস্ট ছিল, এখানে পাস্ট। এভাবে কিন্তু আপনাদের বুঝে বুঝে এই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসগুলো ব্যবহার করতে হবে। এবং সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে অবশ্যই সাবজেক্টের পরে ক্যান অথবা মে, মাইট অথবা কুড অবশ্যই থাকবে। এগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, অর্থ না বুঝলেও কিন্তু আপনারা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসগুলো ভালোভাবে লিখে আসতে পারবেন। নেক্সট যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো দো, অল দো, ইভেন দো, অর্থ হলো যদিও। বিপরীত ধারণা নির্দেশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো যেখানে ব্যবহার হবে তার পরবর্তী বাক্যটা হবে বিপরীত। স্ট্রাকচারটা হলো দো, অল দো, ইভেন দো হবে প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে প্রিন্সিপাল ক্লজ, অথবা প্রথমে প্রিন্সিপাল ক্লজ, তারপরে গেপ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ বাক্যের শুরুতেও ব্যবহার হতে পারে, বাক্যের মাঝখানেও ব্যবহার হতে পারে। দেখুন, আই উইল টেক পার্ট ইন দ্য পার্টি, আই অ্যাম ইল। আমি পার্টিতে অংশগ্রহণ করব, আমি অসুস্থ। দেখুন পরবর্তী বাক্যটা কিন্তু এটা বিপরীত অর্থ প্রকাশ করছে যে আমি পার্টিতে অংশগ্রহণ করব, আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে যদিও আমি অসুস্থ, তাহলে এখানে কী ব্যবহার করতে হবে, দো ব্যবহার করতে হবে। আবার দেখুন, আই অ্যাম নট রিচ, আমি ধনী নয়, আই উইল ট্রাই টু হেল্প ইউ। ধনী না হলে কিন্তু মানুষ কাউকে সাহায্য করতে পারে না, কিন্তু সে ধনী নয় তারপরেও সে সহযোগিতা করবে। তার মানে এই বাক্যটির বিপরীত হলো এই বাক্যটি। তার মানে এখানে আমার কী ব্যবহার করতে হবে, দো অথবা অল দো বা ইভেন দো, যে কোনো একটি ব্যবহার করলেই, যে কোনো একটি লিখলেই চলবে। তারপর সর্বশেষ যে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড সেটা হলো অ্যাসেন্স। এর ব্যবহার অ্যাসেন্স অর্থ কারণ বা যেহেতু। কারণ প্রকাশক বাক্যের আগে অ্যাসেন্স বসে, অর্থাৎ যে বাক্যের দ্বারা কারণ প্রকাশ করবে ঠিক তার আগেই আপনাকে অ্যাসেন্স ব্যবহার করতে হবে। এখানেও কিন্তু দুটি বাক্য থাকবে এবং বাক্যের মাঝখানে গ্যাপ থাকবে বা বাক্যের শুরুতে গ্যাপ থাকবে। যেমন আই অ্যাম ইল, আই ক্যান্ট ওয়ার্ক, আমি অসুস্থ, আমি কাজ করতে পারি না। তার দেখুন যেহেতু আমি অসুস্থ, আমি কাজ করতে পারি না, তাহলে কী করতে হবে, অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে হবে। আবার আই কুড নট ওয়ার্ক, আমি কাজ করতে পারিনি, আই ওয়াজ টায়ার্ড, সিন্স আই ওয়াজ টায়ার্ড অথবা অ্যাজ আই ওয়াজ টায়ার্ড। দেখুন কারণ প্রকাশক বাক্যের আগে কিন্তু আমরা কী ব্যবহার করছি, অ্যাজ অথবা সিন্স ব্যবহার করছি। যখন আই অ্যাম ইল, আমি অসুস্থ, আর এখানে ছিলাম আই ওয়াজ টায়ার্ড। তাহলে কারণ প্রকাশক বাক্যের আগে আমাকে অ্যাজ সিন্স ব্যবহার করতে হবে এবং সেগুলো কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটা বাক্যের শুরুতে গ্যাপ থাকতে পারে অথবা বাক্যের মাঝখানে গ্যাপ থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এভাবে আপনারা ভালোভাবে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে আপনারা এই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যাগুলো আর থাকবে না এবং আপনারা অবশ্যই ভালোভাবে লিখে আসতে পারবেন এবং ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।